আমরা আজকে শুরু করছি আমাদের চ্যাপ্টার 3। আপনারা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যা শিখেছেন আজকে সেটার থেকেও একটা ডিফিকাল্ট চ্যাপ্টার আমরা শুরু করছি। চ্যাপ্টার 1 যদি আপনি ভালোমতো বুঝে থাকেন, ভালোমতো আপনার আয়ত্তে থাকে, তাহলে আপনি চ্যাপ্টার 2 আপনার জন্য খুব ইজি হওয়ার কথা ছিল। সো আপনি যদি চ্যাপ্টার 1 এর ট্রানজ্যাকশন গুলো অ্যানালাইসিস করতে পারেন, দেন আপনি চ্যাপ্টার 2 তে গিয়ে ডেবিট ক্রেডিট দিয়ে জার্নাল এন্ট্রি করতে পারবেন। যদি আপনি জার্নাল এন্ট্রি শিখে ফেলেন, দেন আপনার পোস্টিং করা লেজারে বা খতিয়ানে আপনার সেই জাবেদাকে খতিয়ানে পোস্টিং করাটা আপনার জন্য ইজিয়ার ছিল। আপনি যদি লেজারে পোস্টিং করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সেটাকে ইজিলি ট্রায়াল ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন। প্রত্যেকটা চ্যাপ্টারস এর মধ্যে আমার একটা পার্ট আর একটা পার্টের সাথে রিলেটেড। আপনি যদি এই ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত শিখতে পারেন বা আপনার বোঝা থাকে, সেক্ষেত্রে আপনার আজকের চ্যাপ্টারটা ধরাটা খুবই ইজি হবে। কারণ আজকের চ্যাপ্টারটা আমরা বলছি অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। আপনি যে অ্যাকাউন্টস গুলো শিখেছেন, যে জার্নাল এন্ট্রিজ গুলো শিখেছেন, সেগুলোকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, সেগুলো আমরা আজকের চ্যাপ্টারে শিখবো ইনশাআল্লাহ। আর এই চ্যাপ্টারটা আমাদের নেক্সট আজকেরটা সবার দুটো ক্লাস লাগবে ফুললি কভার করতে, এবং প্রত্যেকটা ছোট ছোট আইটেমকে আমরা খুব ইন ডিটেইলসে পড়ার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা শুরু করছি উইথ দ্য টাইমিং ইস্যুস। কোনো অ্যাকাউন্ট বা কোনো হিসাব আমাদের পড়ার আগে দেখতে হবে যে আমরা অ্যাকাউন্টিং কত দিনের জন্য প্রিপেয়ার করি, বা আমরা যে অ্যাকাউন্টিং করছি আমাদের হিসাব বছর কত দিনের জন্য হয়, বা আমরা যে রিপোর্টিংটা করি বা জার্নাল এন্ট্রিজ করছি বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস আমরা চলে যাব, সেটা কত দিনের জন্য করি বা কতদিন পর পর আমাদেরকে করতে হয়। আমরা কি প্রতিদিন করব, নাকি প্রত্যেক মাসে করব, নাকি 6 মাস পর পর, নাকি 1 বছর পর পর করব, সেটা আমরা একটু খেয়াল করি। So starting with the timing issues. অ্যাকাউন্টেন্টসরা কি করে, আমাদের অ্যাকাউন্টিং এর জন্য যে হিসাব আমরা রাখছি, আমরা কোম্পানির লাইফকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাগ করে নিই। ফর এক্সাম্পল, প্রত্যেক বছর আমরা রিপোর্টিং করব, অথবা আমরা প্রত্যেক 3 মাস পর পর রিপোর্টিং করব, অথবা প্রত্যেক 6 মাস, অথবা 1 মাস পর পরে। এই যে আমি বলছি প্রত্যেক মাসে আমি রিপোর্ট করব, অথবা প্রত্যেক 3 মাস, দ্যাট মিন্স কোয়ার্টারলি। একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে কোয়ার্টারলি। মান্থলি এবং কোয়ার্টারলি রিপোর্টকে আমরা বলি ইন্টারিম রিপোর্টস, এবং ইউজুয়ালি এটা ইন্টারনালি করা হয়ে থাকে মান্থলি রিপোর্টটা। আর কোয়ার্টারলি রিপোর্টটা মাঝে মাঝে আমার পাবলিশ করা হয়, এবং সেটা স্পেসিফিকলি বলা থাকে রুলসে, আইনে বলা থাকে যেটা আপনারা করতে পারেন। তবে ইয়ারলি যে রিপোর্টটা আছে, প্রত্যেক বছর অ্যাকাউন্টেন্টরা রিপোর্ট করে, প্রত্যেক বছর ফুল তার যেসব জার্নালস, লেজার্স, যত স্টেটমেন্টস তার আছে, সেই সবগুলো একটা বাৎসরিক ভিত্তিতে অ্যানুয়াল রিপোর্টে প্রকাশ করে, এবং এটা কোম্পানির জন্য কম্পালসারি করা। অবশ্যই তাকে 1 বছর পর পর রিপোর্ট করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের টাইমটা কি হবে? আইদার আমি চাইলে প্রত্যেক মাসে করতে পারি, অথবা প্রত্যেক 3 মাস পর পর, কিন্তু বাধ্যতামূলক আমার কবে? ইয়ারলি অবশ্যই আমাকে করতে হবে। এখানে एग्जांपल আমরা দেখছি, জাস্ট আমরা একটা বছরকে 4 ভাগে ভাগ করতে পারি, অথবা 12 মাসে 12টা ভাগ করতে পারি। প্রত্যেক মাসের জন্য একটা, এবং প্রত্যেক কোয়ার্টারলি। কোয়ার্টারলি এবং মান্থলিকে আমরা বলছি ইন্টারিম পিরিয়ডস। ইন্টারিম, INTERIM, ইন্টারিম পিরিয়ডস। আপনি যদি কোনো কোম্পানির ওয়েবসাইট চেক করেন, ওয়েবসাইটে দেখতে পারবেন যে তারা প্রত্যেক 3 মাস পর পর Q1 বা কোয়ার্টারলি 1, কোয়ার্টারলি 2, Q2, Q3 এভাবে তারা আনঅডিটেড অথবা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস পাবলিশ করে। আর ইয়ারলি বেসিসে তারা একটা ফুল রিপোর্ট পাবলিশ করে উইথ এভরিথিং, নোটস, ডিসক্লোজার, স্টেটমেন্টস, এবং আনুষঙ্গিক যত তাদের ইনফরমেশন গুলো আছে তারা সেটা প্রোভাইড করার চেষ্টা করে ইয়ারলি। এখন আসেন অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দুটো খুবই মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। আপনারা কি বলতে পারেন অ্যাক্রুয়াল মানে কি?
অ্যাক্রুয়াল মানে কি বলতে পারেন? পরিমাণ। ক্যাশ মানে কি? টাকা বা নগদ। খেয়াল করেন, আমরা অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেস অ্যাকাউন্টিং কে আজকে শিখবো এবং সারা জীবনের জন্য শিখবো। আজকের পরে যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে ভাইভা বোর্ডে, আচ্ছা আপনাকে তো অ্যাকাউন্টিং পড়ানো হয়েছিল, আপনাদের তো ছিল একটা কোর্স, অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং কি বলেন তো? যদি না বলতে পারছেন ওই দিন, ঠিক আছে ঠিক আছে। অ্যাক্রুয়াল মানে হচ্ছে বকেয়া। আপনার যদি কোনো কিছু বকেয়া থাকে আমরা তাকে বলি অ্যাক্রুড অথবা অ্যাক্রুয়ালস। আর ক্যাশ মানে হচ্ছে নগদ। অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং আমরা বলি যে বাকির ভিত্তিতে হিসাব করা। আপনার যদি কোনো কিছু বাকি থাকে আপনি সেটাও হিসাবে আনবেন। আপনি কারোর কাছে বকেয়া আছেন, আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, আপনি হিসাবে সেটা লিখবেন যে আমাকে টাকা দিতে হবে। অথবা আপনি কারোর কাছে টাকা পান, সেটাও আপনি লিখবেন যে আমি তার কাছ থেকে টাকা পাচ্ছি। কিন্তু ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলছে আপনি যখন টাকা পাবেন তখন লিখবেন। আপনি বাকিতে থাকলে বা বাকি আপনার কাছে কেউ যদি পায় তাও আপনি লিখবেন না। ক্যাশ যখন পাবেন তখন লিখবেন, ক্যাশ যখন দিবেন তখন লিখবেন না। ঠিক আছে, এটা আমরা একটু ডিটেইলসে দেখি। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং খেয়াল করেন, আপনি যখন আপনার বিজনেস আছে না, মনে করেন আপনি একটা প্রোডাক্ট পারচেজ করলেন দেশের বাইরে থেকে, আপনি বললেন যে আমি এখন পারচেজ করছি, 1 মাস পরে আপনাকে পেমেন্ট করব। সো আপনার জন্য কি ক্রিয়েট হলো, মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনি কি কি এফেক্ট ফেলছে আপনাকে? অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি কি ইফেক্ট ফেলছে? দেখেন উনি হচ্ছে পারচেজ করলো, পারচেজ করলে আমার কি হবে? এক্সপেন্স হবে। ফর এক্সাম্পল উনি হচ্ছে ওনার রেগুলার বিজনেসের জন্য পণ্য কিনছে, সে তার এক্সপেন্স হলো এটা। তাহলে এক্সপেন্সটা বাড়লে কি হবে? ডেবিট অর ক্রেডিট? এক্সপেন্স বাড়লে ডেবিট। আর কি কমে যাচ্ছে? ক্রেডিট। সে তো ক্যাশ দিচ্ছে না, সে বলছে আমি 1 মাস পরে দিব, সে ধারে আছে, দায়। লায়াবিলিটিস বাড়ছে, দ্যাট মিন্স অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট হচ্ছে। ক্লিয়ার? দ্যাট মিন্স এক্সপেন্স হচ্ছে আমার জন্য ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, উনি পারচেজ করে আনার পরে সেম প্রোডাক্ট সে সেল করছে। সো একজন কিনে নিয়ে গেল, কিনে নেওয়ার পরে বলল আমি আপনাকে 1 মাস পরে পেমেন্ট করব। তখন আপনার জন্য কি হবে সেটা? আপনি টাকা পাবেন, অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে? ডেবিট। আর যে আমার সেল হয়ে গেল, আমার যে এটা কি হবে? রেভিনিউ। আপনার আয় বাড়বে। সেল হলে কি বাড়বে? আয় বাড়বে। দ্যাট মিন্স রেভিনিউ ক্রেডিট। অসুবিধা আছে? এটা কিন্তু ধারে ক্রয় বিক্রয় করছি আমরা। হোয়াট ইফ আপনার সার্ভিস কোম্পানি, আপনার কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, আপনি সার্ভিস দেন, আপনি এসি সার্ভিসিং কোম্পানি আছে আপনার, আপনি এসি সার্ভিসিং করেন, তখন কি হবে? আপনার এটা কি এক্সপেন্স থাকবে না। মনে করেন আপনি এই মাসে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে আসলেন, আপনাকে বললাম 1 মাস পর আপনাকে টাকা দিব, তখন কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। টাকাটা আমি পাবো হচ্ছে আপনি টাকা পাবেন, দ্যাট মিন্স অ্যাকাউন্টস আপনার জন্য রিসিভেবল, ঠিক আছে। আর রেভিনিউর সাথে আমি লিখবো সার্ভিস রেভিনিউ। বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন আপনার এসি কোম্পানি, আপনি আপনার কোম্পানির কোনো প্রোডাক্ট অন্য কোনো কোম্পানি আপনাকে সার্ভিস দিচ্ছে, দ্যাট মিন্স আপনি সার্ভিস নিচ্ছেন। আপনি যখন সার্ভিস নিচ্ছেন তখন কি হবে? সার্ভিস নেওয়াটা আমার জন্য ইয়ে হবে না, তখন সেটা ওপেন হবে না স্যার, তার এই অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট পেয়েবল হবে। আচ্ছা বুঝলাম, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হচ্ছে, আর উপরে কি যাবে? আর আমি যদি সার্ভিসটা নিচ্ছি তাহলে আপনার সার্ভিস চার্জ তো ডিফারেন্ট। সার্ভিস
এক্সপেন্সের ক্ষেত্রে আমরা সার্ভিস এক্সপেন্স লিখি না, শুধু এক্সপেন্সই লিখি, ঠিক আছে? কিন্তু রেভিনিউর ক্ষেত্রে আমরা সার্ভিস রেভিনিউ লিখি, বুঝতে পেরেছেন? এই যে আমরা যখন ধারে পাচ্ছি বা যখন ধার করছি বা কেউ আমার কাছে পাবে বা আমি কারোর কাছে দেনাদার হিসেবে আছি, তখন এই জিনিসটা, এই ফুল প্রসেসটাকে বলে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। আপনি অ্যাক্রুড বেসিস করে অ্যাকাউন্টিং করছেন। আপনার যখন সার্ভিস আপনি দিবেন তখনই আপনি লিখে ফেলবেন যে আজকে জানুয়ারির 1 তারিখ আজকে আমি সার্ভিসটা দিচ্ছি, এটা আমি 1 মাস পরে গিয়ে হলেও পাবো, ঠিক আছে? 1 তারিখ আপনি লিখছেন। আপনি 1 তারিখে যখন প্রোডাক্ট কিনে আনছেন তখন আপনি আপনার অ্যাকাউন্টিং বইতে লিখছেন আজকে আমি পারচেজ করেছি, 1 মাস পরে পেমেন্ট করব। যখন 1 মাস কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি লিখবেন? 1 মাস পরে আপনি পেমেন্ট করে দিলেন, দ্যাট মিন্স আপনার কি চলে গেল? ক্যাশ চলে গেল, ক্যাশ ক্রেডিট। আর কি কমে যাবে? দায় কমে যাবে। দায় কমে গেলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। এটা আপনি 31 তারিখে লিখলেন, শেষ। বুঝতে অসুবিধা আছে? এটা আরেকবার খেয়াল করেন, বুঝতে অসুবিধা আছে? যদি না বুঝেন তাহলে কিন্তু নেক্সট আমরা আগাতে পারছি না। জানুয়ারি 1 তারিখ আপনি যখন সবকিছু পারচেজ করলেন ধারে, আপনি হিসাব লিখলেন যে আজকে আমার ব্যয় হচ্ছে, আমি এক্সপেন্স ডেবিট হচ্ছে এবং ধার বাড়ছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে। 1 মাস পরে কি আপনি সেটা পেমেন্ট করলেন, ক্যাশে পেমেন্ট করলেন, তাহলে কি কমে যাবে? দায়ও কমে যাবে এবং ক্যাশও কমে যাবে। দায় কমলে কি হয়? ডেবিট হচ্ছে, দ্যাট মিন্স অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর ক্যাশ কমে গেলে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে আমার 31 তারিখ। আবার এটার ক্ষেত্রে আপনার যেটা আয় হচ্ছে, আপনি জানুয়ারির 31 তারিখে এটার টাকাটা পেলেন, আপনি ক্যাশ পেলেন, তখন আমার কি হবে? ক্যাশ আসলে ডেবিট। আর কি কমে যাবে? অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, যেটা আমার পেতাম এখন পেয়েছি, তাহলে তো আমার ওই যে সম্পদটা সেটা কমে গেল। দ্যাট মিন্স আমার দেনাদার বা প্রাপ্য হিসাবটা কমে গেল। কমে গেলে আমার জন্য ক্রেডিট হচ্ছে। এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। এখন সবাই পারবেন? যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে, আমাকে বকা দিন না যে স্যার পড়ায়নি। এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। এইভাবেই অ্যাকাউন্টিংটা করে যে আপনি যখন যেই ট্রানজাকশনটা আপনি করবেন সেটা ধারে হোক বা নগদে, ইনস্ট্যান্টলি আপনি সেটাকে লিপিবদ্ধ করবেন, আপনি ডিলে করবেন না। এটাকে আমরা বলছি অ্যাক্রুয়াল বেসিস। এরপর আসেন ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসটা হচ্ছে যখন আপনি ক্যাশ পাবেন বা ক্যাশ দিবেন ঠিক তখনই লিপিবদ্ধ করবেন, এর আগে আপনি লিখবেন না। খেয়াল করেন, যখনই আপনি ক্যাশ পাবেন অথবা ক্যাশ দিবেন ঠিক তখনই আপনি লিখবেন। আপনি জানুয়ারি 1 তারিখে আরে কিনেছেন, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলছে আপনি তখন লিপিবদ্ধ করবেন না, তখন রেকর্ড করবেন না। আপনি 1 মাস পরে গিয়ে যখন আপনি ক্যাশ দিবেন ঠিক তখন আপনি রেকর্ড করবেন। 1 মাস যে আপনার বকেয়া আছে এটা আপনি রেকর্ডে আনবেনই না, এটা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলছে। তাহলে এখানে গিয়ে আমার যে 1 মাস আমি ধারে ছিলাম, 1 মাস আমার দায় বাড়ছে অথবা ব্যয় হচ্ছে, সেটা তো আমি লিখছি না। আবার উল্টাটা রেভিনিউর ক্ষেত্রে আমি যে 1 মাস ধরে আমি টাকা পাবো বা আমি যে তখন সেল করেছি, এই 1 মাস আমি রেকর্ড করছি না। সো এটা কি আদৌ রিয়েলিস্টিক বা এটা কি রিয়েল সিনারিওকে তুলে ধরে? কারণ আমি 1 মাস ধরে আমি টাকা পাবো, আমি তো লিখছি না। তো আমার যদি 1 মাস পরে আমি ভুলে যাই বা আমার রেকর্ড যদি কোথাও হারিয়ে যায়, দেন আমি রিকভার করবো কিভাবে? যদি আমার থার্ড পার্টি এসে আমাকে বলে আমি আপনার টাকা দিব না, আমি কেন দিব? আপনার ডকুমেন্টসই নেই, তখন কি আমার কিছু করার আছে? তো এই রিয়েলিস্টিক সিনারিও না হওয়ার কারণে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় না, ঠিক আছে? এটা গ্যাপ এবং আইএফআরএস অনুযায়ী এটা রিয়েলিস্টিক না, এবং দ্যাটস ওয়াই এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি না। আমরা মোস্ট অফ দ্য কেসেসে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা করি। সেই জন্য খেয়াল করে দেখবেন শুরু থেকেই আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং কিন্তু করেছি। ধার হলে আমরা বলেছি রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, আর যদি ধারে বিক্রি করে আমরা তখন বলেছি অ্যাকাউন্ট রিসিভেবল। এটা ছিল আমাদের ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। এখন এই যে আমরা অ্যাক্রুয়াল বেসিসে রেভিনিউ এবং এক্সপেন্স করলাম,
এটা একটা প্রিন্সিপাল আছে, একটা নীতি আছে, একটা মূলনীতি আছে আমরা কখন রেভিনিউ রেকগনাইজ করব এবং কিভাবে করব, স্টেপটা কি হবে, সেটা একটা ফর্মুলা আছে বা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আছে। আপনি কি করলেন, আপনার যদি রেভিনিউ হয়, যখনই আপনি সার্ভিসটা দিয়েছেন তখনই আপনি লিখেছেন না? হ্যাঁ, ব্রোকার হাতে আমি লিখেছি। এখন থেকে আপনি চিন্তা করুন, ক্যাশ আপনার জাস্ট জানানোর জন্যই বলেছি, ক্যাশ ভুলে যাবেন, আবার আপনার নরমাল স্টাইলে চলে আসছে, ঠিক আছে? যখন আপনি সার্ভিসটা দিয়েছেন তখনই লিখেছেন আমার জানুয়ারি 1 থেকে সার্ভিস হয়েছে। আপনি কি ক্যাশের আশায় বসেছিলেন? না। আপনি লিখে দিয়েছেন অ্যাকাউন্ট রিসিভেবল। সো রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল বলে যে কাস্টমার সার্ভিস যখন রিকোয়েস্ট করবে তখন থেকে আপনি যখন সার্ভিসটা পারফর্ম করবেন তখনই আপনি রেকর্ডিংটা করবেন যে I have performed my service, that's why my service revenue is credit and I will take my money after 1 month or 30 days, then that will be account receivable. আবার বুঝেন, সার্ভিস পারফর্ম করেছি, আমার সার্ভিসটা দেওয়া শেষ, আমার রেভিনিউ আমি হিসাবে লিখে নিয়েছি, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করে দিয়েছি, আর বাকি আছে দেখে আমি লিখছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। বুঝতে অসুবিধা আছে? উপর দিয়ে এই কনসেপ্টটা বুঝেননি? আজকে কয় তারিখ? 18। আজকে আপনি একটা সার্ভিস প্রোভাইড করবেন, সো আপনাকে আমি রিকোয়েস্ট করলাম বা অর্ডার দিলাম যে আপনি আমার ইউনিভার্সিটিতে এসে আজকে সবগুলো এসে আপনি ক্লিন করবেন। আজকে আমি রিকুইজিশন দিলাম, এটা আপনি বললেন যে স্যার আজকে তো পসিবল না, আপনি আজকে দিন, আমাদের তো টেকনিশিয়ানস আজকে নেই, তবে আগামী 2 দিনের মধ্যে আপনাকে আমি সার্ভিসটা দিব। সো আজকে আমার কোনো ট্রানজাকশন হবে? আপনি আসলেন 19 তারিখে, বলেন স্যার আপনার আমার টেকনিশিয়ান নিয়ে চলে এসেছি, আমার 10 জন ফুল বিল্ডিং এ যত এসে আছে সব ক্লিন করে দেবো, আজকে সার্ভিসিং প্রোভাইড করব। সো আপনি আজকের মধ্যে সব সার্ভিসিং করে দিলেন, আপনি টাকা বললাম যে আমি আপনাকে মে 31 তারিখে দিব। সো আপনি আপনার হিসাবের খাতায় কি লিখবেন আজকে? সার্ভিস আপনি সার্ভিস প্রোভাইড করেছেন, টাকা দিয়েছি, সো টাকা আপনি পাবেন, দ্যাট মিন্স অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। ক্লিয়ার? ক্রেডিট কি হবে তাহলে? সার্ভিস রেভিনিউ আপনি প্রোভাইড করেছেন, সার্ভিস রেভিনিউ না আজকের দিনে আপনি লিখবেন। সমস্যা আছে? এটা কি বলছি, আপনি যখন সার্ভিস প্রোভাইড করবেন, যেদিন করবেন সেদিন আপনি লিপিবদ্ধ করবেন কত টাকা সার্ভিস দিচ্ছেন, কত টাকা আপনি পাবেন। এবার বুঝতে অসুবিধা আছে? আমাদের এই যে স্লাইডটা আপনারা দেখছেন এখানে এই কথাগুলোই বলা আছে। আমাদের আইএফআরএস পড়েছিলাম না? আইএফআরএস সম্পর্কে আমরা জানি। আইএফআরএস কি জানো? আইএফআরএস আরে ঠিক আছে, এগুলো সব দেশের জন্য। জিনিসটা কি? ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, আইএফআরএস। এটা কি খায় না মাথায় দেয়? এটা হচ্ছে স্ট্যান্ডার্ডস, এটা রুলস, এটা রেগুলেশনস, যাতে অ্যাকাউন্টেন্টরা তাদের সব দেশের জন্য সিমিলার একটা অ্যাকাউন্টিং রিপোর্ট তারা তৈরি করতে পারে, সেই জন্য এটা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আইএফআরএস বলছে আপনি যখন এই রেভিনিউ রেকগনাইজ করবেন বা আপনি যখন রেভিনিউ রিপোর্ট করবেন তখন 5টা স্টেপ আছে, 5টা স্টেপে আপনি এটাকে রেকর্ড করবেন। এই 5টা স্টেপ যদি আপনার ফুলফিল না হয় আপনি রেকর্ড করতে পারবেন না। সেই 5টা স্টেপ সামারি স্টাইল আমরা একটু দেখি। ফার্স্টে আমি যখন আপনাকে রিকুইজিশন দিলাম যে আপনি এসে আমার বিল্ডিং এর এসিও সার্ভিসিং করে দিয়ে যান, আপনার সাথে আমার কি কন্ট্রাক্ট ক্রিয়েট হলো না? ওরাল কন্ট্রাক্ট, যে হ্যাঁ আপনি আসবেন, আপনাকে ওয়াদা করেছেন আপনি আসবেন, দ্যাটস আ কন্ট্রাক্ট।
রেভিনিউ রেকগনিশন করার জন্য বা রেকগনাইজ করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আগে কন্ট্রাক্টটাকে ডিল করা, কন্ট্রাক্টকে ফর্ম করা, সেটা ওরালি হতে পারে অথবা রিটেন হতে পারে। We have to form the contract first. এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সিয়েরা এন্ড লুইস ফ্যামিলি। এটা আমাদের বইয়ের এক্সাম্পল। সিয়েরা হচ্ছে একজন ট্যুর গাইড। ট্যুর গাইড থাকলে আমরা যদি বিদেশে ঘুরতে যাই আমাদেরকে নিয়ে ঘোরায়। আপনারা ইন্ডিয়া গিয়েছেন কখনো? যদি আগ্রাতে যান সেখানে কিন্তু ট্যুর গাইড থাকে, দিল্লিতে আগ্রাতে সেটা হচ্ছে তাজমহল ঘোরানোর জন্য স্ক্যামারও থাকে। ওকে, সো তারা হচ্ছে আপনাকে একটা সার্টেন পারফরমেন্স, তারা আপনাকে ঘোরাবে, আপনি জাস্ট টাকা দিয়ে দিবেন। এরকম সিয়েরা হচ্ছে ট্যুর গাইড দিয়ে থাকে, এবং লুইস ফ্যামিলি তারা বলে যে আপনি আমাকে ঘুরান, আপনাকে আমরা পেমেন্ট করবো। এই যে কথাটা হলো একটা কন্ট্রাক্ট, এবং তখন থেকে আপনার রেভিনিউ আপনি যে পাবেন, এটা একটা স্টেপ 1 শুরু হলো। স্টেপ 2 থেকে আপনি কি করবেন, যে আপনি যে আমাকে সার্ভিস দিবেন এসির, আপনাদের একটা অব্লিগেশন আছে। অব্লিগেশন মানে কি? দায়বদ্ধতা। আপনার দায়বদ্ধতা কি আমার প্রতি? ঠিকঠাক মতো সার্ভিস, এক্স্যাক্টলি, এসি গুলোকে সার্ভিস দেওয়াটা হচ্ছে আপনার একটা দায়বদ্ধতা, একটা অব্লিগেশন। আপনি যদি বলেন স্যার এসি তো আমি সার্ভিসিং করে দিব, অসুবিধা নেই, এর পাশাপাশি যে সমস্ত এসিতে ঠান্ডা হচ্ছে না, গ্যাসের অসুবিধা আছে, আমি সেগুলোকে আপনি গ্যাস ভরে দিব। সেকেন্ড কাজ, ফার্স্ট কাজ হচ্ছে সার্ভিস করে দিব, মানে ক্লিন করে দিব। সেকেন্ড হচ্ছে গ্যাস ভরে দিব। থার্ডলি, এসির আউটারে যদি কোনো সমস্যা থাকে বাইরের আউটার আউটলেটে, সেগুলোকে আমি পরিষ্কার করে কোনো সমস্যা থাকলে আমি সেগুলো ঠিক করব। সার্ভিস আপনি কয়টা দিবেন? 3টা। আপনার দায়বদ্ধতা কি 3 রকম হলো না? রেভিনিউ আপনি রেকগনাইজ করবেন, আপনার দায়বদ্ধতাকে 3টা, এই ক্ষেত্রে 3টা সেপারেটলি আপনাকে চার্জ করতে হবে, এবং 3টার জন্য আপনাকে 3 ভাবে চার্জ করতে হবে। আপনি 3টা একবারে চার্জ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? You have to segregate your obligations. আপনার প্রত্যেকটা অব্লিগেশনের জন্য আপনাকে সেগ্রিগেট করতে হবে। সিয়েরা বলছে যে আপনাকে আমি যখন ট্যুর দিব, এর পাশাপাশি আপনাকে আমি কিছু আমার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিব, খাবারের সার্ভিসটা আমি আপনাকে দিব। আপনি যদি থাকতে চান আমাদের আশেপাশে, আমি আপনার থাকার ব্যবস্থা করে দিব। তাহলে তার অব্লিগেশন কয়টা হলো? 3টা। এক হচ্ছে সে ঘোরাবে, সে খাবারের ব্যবস্থা করবে, এবং সে থাকার ব্যবস্থা করবে। 3টা। এটা আমি আমার অব্লিগেশনকে সেগ্রিগেট করলাম বা সেপারেট করলাম। স্টেপ 3 হচ্ছে আমার হচ্ছে সবগুলোর জন্য আমার ট্রানজাকশন প্রাইস ডিটারমাইন করতে হবে। আপনি চিন্তা করে আসবেন এসি গুলোর জন্য আমি সার্ভিসিং এ কত টাকা নেব, প্রত্যেকটার জন্য কত টাকা হবে সেটা আমি করব। স্টেপ 3 আর 4 বলছে আমার যতগুলো অব্লিগেশন থাকবে সবগুলোর জন্য সেপারেটলি আমার টাকা ধরতে হবে। আমি সার্ভিসিং করব 1000 টাকা, গ্যাস ভরলে 3000, আর আউটার পার্টে কাজ করলে 2000। প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আমাকে আলাদা করতে হবে। আপনি যদি মার্কেট থেকে কম্পিউটার কিনেন, কম্পিউটার ডেস্কটপ কিনেন, আপনার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা হিসাব করতে হয়। প্রত্যেকটা পার্ট, প্রসেসর কিনেন, র্যাম কিনেন, মাদারবোর্ড কিনেন, সেপারেটলি। আর যদি যে সমস্ত কোম্পানি বলে যে ওইএম বলে একটা সিঙ্গেল দিবে, ডেল বা এইচপি, সবগুলো সেখানে ইনক্লুডেড, কিন্তু যিনি আপনাকে সেল করছে ওনার কাছে লিস্ট আছে যে কোন পার্টসের দাম কত, এবং সেই অনুযায়ী সে সেটার উপরে প্রফিট ধার্য করেই আপনার কাছে বিক্রি করছে। সো আপনার অব্লিগেশন গুলোকে সেপারেটলি ট্রানজাকশন প্রাইস আপনাকে দিতে হবে, কত টাকায় আপনি সেটাকে সেল করবেন বা সার্ভিস দিবেন। সো সিয়েরা সেম কাজ করলো, সে ট্যুরের জন্য নেবে $1000, খাবারের জন্য নেবে $350, এবং থাকার জন্য নেবে পার নাইটে $550। সেপারেটলি করলো সে। এবার আসেন লাস্ট স্টেপ। আপনি যখন অব্লিগেশন পারফর্ম করবেন, আপনি যখন সার্ভিসটা প্রোভাইড করবেন, তখনই আপনি টাকা পাবেন, এবং আপনি লিখবেন যে এখন আমার ইনকাম হয়েছে, এখন আমার রেভিনিউ। আপনি তখন বলতে পারবেন আমার রেভিনিউ রেকগনাইজ হয়েছে। আপনার এসে সার্ভিসিং শেষ, যেগুলোর জন্য আপনি শুধু ক্লিন করেছেন, শুধুমাত্র সেগুলোর সেই কয়েকটার জন্য আপনি টাকা নেবেন 1000 টাকা করে, যেগুলোতে গ্যাস ভরেছেন তার জন্য 3000, আর যেগুলো আউটার পার্টে কাজ করেছেন 2000। যদি আপনি কাজ না করেন কোনোটা, আপনি 1 টাকা নেবেন না সেটার জন্য। যদি কোনো একটা সেগমেন্টে কাজ করেননি সেটার জন্য আপনি 1 টাকা নেবেন না। সো এটা হচ্ছে আমার রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল।
আইএফআরএস অনুযায়ী। স্যার এভাবে কি তাহলে যদি 50টা এসি থাকে তাহলে এটা হচ্ছে যার কাছ থেকে কাজটা নিতে হবে তাকে বলে দিতে হবে যে 50টার মধ্যে আমি 25টার এই কাজ করব, 30টার ওই কাজ করব, আমার এইভাবে আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে যে আমি ওনাকে বলে দেবো এগুলো এগুলো এগুলো। আরেকটা ওয়ে হচ্ছে উনি এসে দেখবে যে কোন কোন টাইপ কি কি কাজ করতে হবে, সে আমাকে একটা কোটেশন দিবে যে স্যার এই এসি গুলোতে এই সমস্যাগুলো আছে, 20টা এসিতে এরকম, 10টা এরকম, বাকিটা এরকম। তো তখন সেই অনুযায়ী আমি তাকে কাজ দেবো। এটা দুই ভাবে করা যায়। যদি আমার জন্য ডিফিকাল্ট হয়, আমি তো টেকনিশিয়ান না, উনি টেকনিশিয়ান, উনি এটা ভালো বুঝতে পারবে। যদি আমি ভালো বুঝি দেন আমি করে দেবো। ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ার, আমি জানি যে কোথায় কোন জিনিসটা দরকার, সেও ইঞ্জিনিয়ার। তো তখন আমি আমার কোটেশন থেকে তাকে কোটেশন দিতে পারি যে আপনি এটা এরকম করে দেন। ওই যে কাজ দেয় না, যে কি বলে ওটাকে, মনে করেন কাজ আমি পেয়েছি, আমি যখন ভাগ করে দিচ্ছি। ফর এক্সাম্পল বাইং হাউস গুলো কি করে, এসে বাইরে থেকে কাজ নিয়ে এসে কাজ ভাগ করে দেয় না। বাইং হাউস কাজ বুঝে, কিন্তু বুঝে কাজ ভাগ করে কে কাকে কোনটা দিবে, এরকম। এটা ছিল আমাদের রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল। এটার জন্য আমাদের একটা সেপারেটলি আইএফআরএস নির্দিষ্ট করা আছে, আইএফআরএস 15। আপনাদেরকে আমি এটা প্রোভাইড করেছি। একটা পুরো সেপারেট একটা স্ট্যান্ডার্ড আছে 60 to 65 পেজেস এর। হ্যাঁ সবকিছু এর মধ্যে বলা আছে যে কিভাবে কখন কি কি আপনি করতে পারবেন। এটা আপনাদের শুধুমাত্র দেখার জন্য দিয়েছি, পড়ার জন্য না। আপনি যদি কখনো মেজর অ্যাকাউন্টিং করেন, আপনাদেরকে ফুল স্ট্যান্ডার্ডটা পড়তে হয়। এবং আমরা আমাদের পুরোটাই হচ্ছে মেজর। আমরা একদম ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এমবিএ পর্যন্ত আইএফআরএস আইএএস যতগুলো আছে সবগুলো আমাদের পড়তে হয়েছে। অনেকগুলো আইএস আছে 40টা কাছাকাছি, আইএফআরএস মানে 17-18টা আছে, নতুন আরো আইএফআরএস আসছে। তো আপনাদেরকে জাস্ট দেখার জন্য জিনিসটা কেমন দেখতে কেমন লাগে, ঠিক আছে। কখনো যদি মেজর করেন অ্যাকাউন্টিং এ, কিছু কিছু আইএফআরএস আপনারা পড়বেন, স্ট্যান্ডার্ড থেকে পড়বেন। কিন্তু আপনার মতো তো হবে না স্যার। এক্সপেন্স রিকগনিশন প্রিন্সিপাল এবং রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল সেম। আপনি রেভিনিউ রিকগনাইজ করছেন যখনই সার্ভিস প্রোভাইড করছেন, আর ঠিক এক্সপেন্সও রিকগনাইজ করবেন যখন আপনি সার্ভিস গ্রহণ করবেন। বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স লাস্টের ইয়াটা দেখেন, লেট দ্য এক্সপেন্সেস ফলো দ্য রেভিনিউস। যখন রেভিনিউর ক্ষেত্রে যখনই আমি রেভিনিউ আর্ন হচ্ছে তখনই আমি লিখছি, ঠিক তেমন এক্সপেন্সের ক্ষেত্রে যখনই আমার এক্সপেন্স হবে তখনই আমি লিখবো। ক্লিয়ার? এটা আমাদের বোঝার কিছু নেই। বাম পাশের ছবিটা দেখেন, যখন এক্সপেন্স আর রিকগনাইজ when efforts are made to generate revenue, যখনই আপনি এক্সপেন্স করেন তখনই আপনি সেটা বিবরণ করবেন। ক্লিয়ার? Let's take a break. 5 minutes. আমরা এখন যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে the need for adjusting entries. আপনারা কি অ্যাডজাস্টিং এন্ট্রি বুঝেন? যারা বাংলায় পড়ে আসছেন, সমন্বয়, হিসাব, সমন্বয়, জাবেদা। জাবেদা বুঝে। হ্যাঁ স্যার, সমন্বয় জাবেদা সেম বাট নট সেম। যারা পড়ে এসছেন তারা ভুলে যান, যা পড়ে এসছেন ভুলে যান। আর যা পড়ে আসেন নাই, যারা পড়ে আসেন নাই বা যারা জানেন না তারা এখন থেকে শুরু করেন। অ্যাডজাস্টিং এন্ট্রিজ স্যার তাহলে যারা ভুলে যাবে তারা শিখবে না, আগেরগুলো সব ভুলে যাবে, এখন থেকে নতুন করে শিখতে। যা পড়ি তাই কোনো কাজে লাগে না। খেয়াল করেন, আমরা যেমন 1 তারিখে আমরা সার্ভিসের এক্সাম্পলটা দেখি আরেকবার। 1 তারিখে আপনি মনে করেন ভাড়া দিলেন, রেন্ট। আপনি যদি অগ্রিম ভাড়া দেন, অগ্রিম মানে আপনি আজকে 1 তারিখ আপনি মাসের ভাড়াটা দিয়ে দিলেন। ফর এক্সাম্পল আমরা যখন ইন্টারনেট বিল দিই, আমরা কি অগ্রিম বিল দেই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে অগ্রিম বিল দেয়। প্রত্যেক মাসের 1 তারিখে বিল অটোমেটিক্যালি চলে আসে, আপনাকে পেমেন্ট করতে হবে। লোক এসে বাইরে দাঁড়াই থাকে টাকা নেওয়ার জন্য। বাসা ভাড়া কি করতে হয়? অগ্রিম দেই নাকি বকেয়া দেই? শুরুতে আমরা 2 মাসের অ্যাডভান্স দেই যদি নতুন বাসা ভাড়া নেই, পরের থেকে প্রত্যেক মাসে মানে মাস শেষ হয় তারপরে দেই। এটা একটা। আর একটা হচ্ছে মোবাইল বিল। আপনি যে হচ্ছে প্রিপেইড ইউজ করেন, টাকা ভরে তারপরে কথা বলেন না, অথবা ডেস্কো বিল যাদের হচ্ছে ঢাকার মধ্যে, অথবা ডিপিডিসি যারা বিল করেন,
যারা হচ্ছে স্মার্ট মিটার ইউজ করেন তারা কি আগে টাকা ভরেন না? টাকা ভরেন তারপরে কারেন্ট ইউজ করেন। আর প্রিপেইড এক্স্যাক্টলি এটাও হতে পারে, অনেকগুলো সিস্টেম আছে। আমরা একটা ধরি, মনে করেন অগ্রিম ভাড়া প্রদান করেছেন আপনি, তাহলে আমার জাবেদা কি হবে বা জার্নাল কি হবে? অগ্রিম ভাড়া দিলে অগ্রিম ভাড়ার ইংলিশ হচ্ছে প্রিপেইড রেন্ট। অগ্রিম ভাড়া প্রিপেইড রেন্ট। তো প্রিপেইড রেন্ট এটা কেমন সম্পদ না? অ্যাসেট। তো প্রিপেইড রেন্ট আমার যদি হয় সেক্ষেত্রে আমি কি বলবো? ডেবিট হচ্ছে। আর আজকে আপনি ক্যাশ দিয়ে দিচ্ছেন, ক্রেডিট। সো আপনার জন্য ক্যাশ ক্রেডিট। সো আপনার জন্য তো সম্পদ। এক মাস পরে গিয়ে দেখা যাবে আপনার এক মাসের ভাড়াটা শেষ। আপনি একবারে ভাড়া দিচ্ছেন 6 মাসের জন্য, 6 মান্থ। প্রত্যেক মাসে কি আপনার ভাড়া কেটে যাবে না? ক্রেডিটের মতো আপনি একবারে করছেন, মাসের পর পর কেটে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল খেয়াল করেন, আপনারা যদি ইএমআই তে কোনো কিছু পারচেজ করেন, ইনস্টলমেন্টে কোনো কিছু পারচেজ করেন, কেউ করেছে ইনস্টলমেন্টে কিছু পারচেজ? এখনো করেননি। যদি ইনস্টলমেন্টে পারচেজ করেন তখন দেখা যায় আপনার ক্রেডিট কার্ড থেকে অটোমেটিক্যালি ফুল অ্যামাউন্টটা তারা কেটে নেয় এবং প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেটা কাটতে থাকে সার্টেন অ্যামাউন্ট। ক্রেডিট কার্ডে আপনি যদি পারচেজ করেন ইএমআই তে, স্যার ওই যে অনেক সময় অনেকে যে বিদেশি কোর্সগুলো করে ওই ক্ষেত্রে তো ওই কার্ড একবারে মাস্টার কার্ডে কেটে নেয়। যদি আপনার মাস বেসিসে হয় প্রত্যেক মাসে মান্থলি করে কাটে, চার্জ কাটে মান্থলি। আবার যদি ওয়ালটন থেকে পারচেজ করেন আপনাকে প্রত্যেক মাসে একটা সার্টেন অ্যামাউন্ট পেমেন্ট করতে হয় ইএমআই তে নিলেও, ঠিক আছে? সো যখন এক মাস পরে আপনার ভাড়াটা কেটে যাবে তখন আপনি কি লিখবেন? আমার তো ক্যাশ চলে যাচ্ছে। ক্যাশ তো আপনার এখন যাচ্ছে না, ক্যাশ তো আগেই চলে গেছে। মনে করেন জানুয়ারি 1 তারিখ আপনার চলে গেল, তাহলে জানুয়ারি 31 তারিখ আপনার ভাড়াটা, এক মাসের ভাড়া আপনার চলে গেল। মনে করেন 6 মাসের ভাড়া 6000 টাকা। এক মাস পর আপনার ভাড়া শেষ, আপনি ব্যবহার করে ফেলেছেন, তখন আপনি কি করবেন? এক মাসেরটা আপনার এখান থেকে বের করতে হবে। আমার 1000 টাকা করে হচ্ছে, তাই না? প্রত্যেক মাসে 1000 করে আমার ভাড়া, অ্যাকচুয়াল ভাড়া। এখন হিসাবে কি লিখবেন? স্যার এখানে দুইটা মেবি ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। আর এটা তো কি জানেন স্যার, একটা হিসাব আছে স্যার, পুরোপুরি আছে স্যার। আমরা এই এক মাস পরে আমরা কি করব, আমরা কি রেকর্ড করব, সেটাই আমরা এখন শিখব, ঠিক আছে? না, আপনার ক্যাশ চলে গিয়েছে তো জানুয়ারি 1 তারিখে, আপনি 31 তারিখে তো কিচ্ছু দিচ্ছেন না, কিন্তু আপনি ব্যবহার তো করছেন। ব্যবহার করলে সেটা আমি কি লিখবো? এই যে আপনাদের ডিলেমা, যা কি করবো এখন, এটা আমরা এখন আসলে শিখি যে অ্যাকচুয়ালি আমরা কি করব। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। প্রত্যেক মাসে মাসে কেটে গেলে বা প্রত্যেক মাসে আমার যদি ব্যবহার হয়ে যায়, বাট ক্যাশ যাচ্ছে না তো, বাট আমি ব্যবহার করছি, অথবা আমার দায় কমে যাচ্ছে বা আমার সম্পদ কমে যাচ্ছে, যে এখন রিসিভেবল ছিল এক মাস পর আমার শেষ, অথবা অবচয় যারা করেছেন ডেপ্রিসিয়েশন, আমি যেটা বিল্ডিং পারচেজ করি বা ইকুইপমেন্ট পারচেজ করি প্রত্যেক মাসে মাসে আমার সার্টেন ইউজের ফলে ক্ষয় হচ্ছে না, সেই ক্ষয়টা আমাকে লিপিবদ্ধ করতে হবে। কিভাবে করব, কি করব, সেটা হচ্ছে আমার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি। একটা জাবেদা দিলে এক মাস পরে বা 2 মাস পরে কি আমরা এন্ট্রি করব, সমন্বয় করব ওই আগের হিসাবের সাথে, সেটা আমার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি। এই অ্যাডজাস্টিং এন্ট্রি দুইটা রুল আছে। একটা রুল হচ্ছে দুটা তারিয়া থাকবে, একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে। প্রত্যেকটা অ্যাডজাস্টিং এন্ট্রির একটা ডেবিট এবং একটা ক্রেডিট হবে। সেক্ষেত্রে অবশ্যই একটা আইটেম ইনকাম স্টেটমেন্টকে এফেক্ট করবে, আর একটা আইটেম ব্যালেন্স শিট অ্যাকাউন্টকে এফেক্ট করবে। ইনকাম অ্যাকাউন্ট মানে কি? রেভিনিউ অথবা এক্সপেন্স। ইনকাম অ্যাকাউন্ট মানে রেভিনিউ অর এক্সপেন্স, আর ব্যালেন্স শিট অ্যাকাউন্ট মানে অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির মধ্যে কোনটা? ক্যাপিটাল অথবা ড্রয়িংস। প্রত্যেকটা অ্যাডজাস্টিং এন্ট্রি এই কয়েকটা আইটেমকে এফেক্ট করবে। তবে লাস্ট আইটেমটা দেখেন,
কখনোই অ্যাডজাস্টিং এন্ট্রি ক্যাশকে হাত দিবে না, Yes. কখনোই অ্যাডজাস্টিং এন্ট্রি ক্যাশকে হিট করবে না, নেভার এভার। ক্যাশ আপনার যখন আপনি ক্যাশ দিবেন ঠিক তখনই আপনি রেকর্ড করবেন, বাট মাস শেষে অ্যাডজাস্টিং এন্ট্রি উইল নেভার অ্যাফেক্ট দি ক্যাশ অ্যাকাউন্ট। খুব ভালো করে খেয়াল করেন, কখনোই অ্যাডজাস্টিং এন্ট্রিতে ক্যাশ আনবেন না। আপনি বললেন ক্যাশ চলে যাচ্ছে, নো, ক্যাশ কখনোই যাচ্ছে না। সো তাহলে এখন আসলে যাচ্ছেটা কি, এটা করবোটা কি, এটা তাড়াতাড়ি শিখাই দিলে তো শেষ হয়ে যায়। একটা সাসপেন্সের মধ্যে কাজ করছে। স্যার ক্যাশটা তো প্রথমে যাচ্ছে না। এই অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য 4টা আইটেম আছে। অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে 4টা আইটেম নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স, একটা হচ্ছে আনআর্নড রেভিনিউ, একটা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ, আর একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। আজকে আমরা বাংলাগুলো জানবো এবং একটা আইটেম নিয়ে আমরা আজকে কাজ করব। এই 4টা আইটেমকে দুটো ব্রড ক্যাটাগরির মধ্যে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেফারেন্স আর একটা হচ্ছে অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস মানে কি? বকেয়া। তাহলে ডেফারেন্স মানে কি? নগদ। অগ্রিম মানে টু ডেফার। ডেফার মানে পরে নেওয়া যাওয়া। আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় অন্য ব্যাচে ডেফার করি, ডেফার টু অ্যানাদার ব্যাচ, তার মানে আমরা পরের ব্যাচের জন্য চলে যাচ্ছি। পরে করা, ডেফার করা। আপনি আপনার পেমেন্টকে ডেফার করতে পারেন, আপনি আপনার পেমেন্টকে পরে দিবেন, ওটা ডেফার হচ্ছে, বা পিছিয়ে দেওয়া, এরকম আর কি হতে পারে। এর মধ্যে আমরা ডিফারেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স আর আনআর্নড রেভিনিউস, আর অ্যাক্রুয়ালস এর মধ্যে অ্যাক্রুড এক্সপেন্স আর অ্যাক্রুড রেভিনিউস। আসলে আমরা আগে দেখি অ্যাক্রুড এক্সপেন্সটা মানে কি। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া, ঠিক তো? তো বকেয়া ব্যয় মানে কি? বাকি বকেয়া ব্যয় ওকে মানে লেখাই আছে, দেখেন এক্সপেন্সেস ইনকার্ড বাট নট ইয়েট পেইড ইন ক্যাশ। আপনি ব্যয় করেছেন কিন্তু পেমেন্ট করেননি। কিভাবে হতে পারে বুঝতেছেন না? বকেয়া ব্যয় স্যার তা বলা হচ্ছে সার্ভিস দিছি বা টাকা তো এখন শুরু থেকেই বলছি, বকেয়া ব্যয়। সেটা কি স্যার ইএমআই টাইপের মতো মানে খরচ করছে না আরে তোমার বেতন দেয় না এখন তুমি বকেয়া বেতন থাকে চেকে দেওয়াটা তারপরে তোমার এই দেখেন আপনি কোনো কিছু এক্সপেন্স করলেন, ফর এক্সাম্পল আপনি সার্ভিসিং করলেন আমার কোম্পানি, আমার জন্য এটা ব্যয় না, মানে আমি আপনার সার্ভিস নিচ্ছি, আমি দ্যাট মিন্স এক্সপেন্স আমার হচ্ছে, আমি আমার খাতায় লিখবো এক্সপেন্স ডেবিট, ব্র্যাকেটে লিখবো এসি সার্ভিসিং করছেন মিস্টার মহিন, ঠিক আছে? দ্যাট মিন্স আমার এক্সপেন্স হচ্ছে। এটা কি আমার বকেয়া ব্যয় না? ক্যাশ পেমেন্ট করেছি না করিনি, এক মাস পরে করবো। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার অ্যাক্রুড এক্সপেন্স। আমার ব্যয় বকেয়া হচ্ছে, প্রত্যেক মাসে আমি ব্যয় করছি কিন্তু বকেয়া হচ্ছে, টাকা দিব আমি পরে। ক্লিয়ার? আর একটি উল্টাটি হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয় কখন হবে তাহলে? উনার ক্ষেত্রে বকেয়া আয় হবে উনি সার্ভিস আমাকে দিয়েছে, টাকা পাইনি, তাহলে উনি হিসাবের খাতায় লিখবে অ্যাক্রুয়াল এক্সপ্রেস অ্যাক্রুড এক্সপেন্স, তাই না? অ্যাক্রুড এক্সপেন্স উনি লিখবে, ওনার জন্য এটা বকেয়া আয়, টাকা পরে পাবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? যারা পিছিয়ে বুঝতে পারছেন না, ক্লাসে দেরি করে এসেছেন, ক্লাস আজকে ফার্স্ট এসেছেন, তাদের জন্য আমাদের ভিডিও ইউটিউবে আপলোড আছে, দেখে নেবেন। যদি না থাকে আমার কাছে একটা কপি সবসময় থাকে, আমাদের ক্লাসের ভিডিও এক কপি আমার কাছে থাকে, চাইলে আপনারা পেন ড্রাইভ নিয়ে এসে আমার কাছে নিয়ে যেতে পারেন, বা একজন নিয়ে সবার কাছে সবাই নিতে পারেন। স্যার রেকর্ডের সময় বোর্ডটা সবাই বলে বোর্ডটা মানে বোর্ডে অনেক মত করেন তো যদি সেটা আপনি বোর্ডগুলো নেন তাহলে তো আমার চলে আসে। স্যার আসলে তো আপনি যেটা করতে পারেন ছবি তুলে নিতে পারেন বোর্ডের। স্যার আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে স্যার যারা ভিডিও যারা দেখতেছে যে ক্লাসটা যে বোর্ডের অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি।
দুঃখিত, এটা আসলে পসিবল না আমার পক্ষে। অ্যাকচুয়ালস আমরা শেষ করলাম, তাহলে বেসিক্সটা একটা হচ্ছে বকেয়া, একটা হচ্ছে বকেয়া ব্যয়। বিশেষ হচ্ছে যদি এটা ম্যাথ দিয়ে করতে হয় তাহলে হচ্ছে যে আমরা ম্যাথ করব, আমরা জাস্ট একটা এক্সাম্পল বেসিক মিনিংটা শিখছি আর কিছু না। মিনিং প্রত্যেকটা শুধু একটা ম্যাথ না, অনেকগুলো ম্যাথ করবো, এবং সেগমেন্ট ধরে ধরে আমরা ম্যাথ করব, কোন কোন আইটেমকে আমরা এফেক্ট করছে দেখবো। এবার আসেন ডিফারেন্সের ক্ষেত্রে, যেটা অগ্রিম প্রিপেইড এক্সপেন্স, আপনি অগ্রিম ব্যয় করছেন। প্রিপেইড এক্সপেন্স আপনি অগ্রিম ব্যয়, ভাড়ার ক্ষেত্রে যেটা বললাম অগ্রিম আপনি ব্যয় করছেন, সেটা আমার প্রিপেইড এক্সপেন্সের মধ্যে যাচ্ছে। দ্যাট মিন্স expense paid in cash and recorded as asset but yet not taken. আমি সার্ভিস কি করলাম, নেই টাকা দিয়েছি, সার্ভিস নিব, টাকা দিয়েছি ওনাকে, বলছি ঠিক আছে টাকা নিয়ে যান, আমাকে 2 দিন পরে সার্ভিস দিয়ে দেন। ওই 2 দিনের জন্য ওটা আমার জন্য সম্পদ এবং ওটা আমার অগ্রিম ব্যয়। ঠিক আছে, আরেকটা আইটেম হচ্ছে আর্নার্ড রেভিনিউ। আর্নার্ড রেভিনিউ এটা ঠিক অগ্রিম ব্যয়ের উল্টাটা, যে আমি টাকা পেয়ে গিয়েছি, দ্যাট মিন্স উনি বলবে তখন যে আই হ্যাভ রিসিভড মাই ক্যাশ বাট নট গিভেন দ্য সার্ভিস ইয়েট। সো সেটা ওনার জন্য আর্নার্ড রেভিনিউ, উনি ক্যাশ পেয়েছে কিন্তু এখন সার্ভিস দেয়নি, ওটাকে বাংলায় বলে অনুপার্জিত আয় অথবা আর্নার্ড রেভিনিউ। Cash received and recorded as a liability before service is performed. উনি তো বলবে যে টাকা পেয়েছি, দ্যাট মিন্স আমার দায় হয়ে আছে, সার্ভিস দিলে আমার দায় কমে গেল, টাকাটা আমার হালাল হয়ে গেল। তখন টাকা নিয়ে পালায় টাকা নিয়ে পালিয়ে গেলে তো আচ্ছা, এই অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের 5th স্টেপ। ফার্স্ট স্টেপ ছিল আমাদের অ্যানালাইসিস দ্য ট্রানজাকশন, দেন জার্নালাইজ, দেন পোস্টিং টু দ্য লেজার, then trial balance, and আজকে হচ্ছে আমাদের 5th step, journalize and posting adjusting entries. আমরা তাহলে শুরু করছি ডিফারেন্স দিয়ে। এখন প্রত্যেকটা আইটেম আমরা প্রিপেইড এক্সপেন্স, আর্নড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ, প্রত্যেকটা আইটেমকে আমি ডিটেইলসে দেখার চেষ্টা করি। স্যার জি, আমরা অ্যাক্রুড এক্সপেন্সটা কি শিখলাম স্যার? অ্যাক্রুড এক্সপেন্স হচ্ছে কি বলেন, কেউ বলেন অ্যাক্রুড এক্সপেন্স? একদম পেছনে অ্যাক্রুড এক্সপেন্স, জি বকেয়া, বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, অ্যাক্রুড এক্সপেন্স। আর অ্যাক্রুড রেভিনিউ কি আয়? বকেয়া আয়। সো আমরা শুরু করছি আমাদের ডিফারেন্সের পার্টের ফার্স্ট পার্ট, প্রিপেইড এক্সপেন্স দিয়ে। আজকে আমরা শুধুমাত্র প্রিপেইড এক্সপেন্সের ক্লাস শেষ করব, নেক্সট ক্লাস আমরা বাকিগুলো দেখব। প্রিপেইড এক্সপেন্সকে আমরা বলি, কয়েকটা আইটেম এখানে নোট করা দরকার। ফার্স্টলি হচ্ছে আপনার ক্যাশ পেমেন্ট হবে। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে আপনি ক্যাশ পেমেন্ট করে দিবেন, পয়েন্ট স্টাইল আপনি লিখতে পারেন। আপনি পেমেন্ট ক্যাশে করে দিবেন, যেই ক্যাশ পেমেন্টের কারণে আপনি আগামী বেশ কিছু সময়ের জন্য সার্ভিস পাবেন। আপনি আজকে অগ্রিম ভাড়া দিলেন 6 মাসের জন্য, আপনি 6 মাস 1 টাকা না দিলেও আপনার বাড়ির মালিক কিচ্ছু বলবে না। আপনি ইন্টারনেট বিল 6 মাসেরটা একবারে দিলেন, আপনি ডিশের বিল 6 মাসের একবারে দিলেন, গ্যাস বিল 6 মাসেরটা একবারে দিলেন, আপনাকে এর মধ্যে ব্যাংকে যেতে হবে বা বিল দিতে হবে? নিশ্চিন্তে থাকতে পারবেন। সো আপনি একটা ক্যাশ পেমেন্ট করবেন, যেটা কিনা আপনাকে সুবিধা দিবে আগামী বেশ কিছু সময়ের জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্সের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই প্রত্যেকটা আপনার এই ক্যাশ পেমেন্টটা এক্সপায়ার হবে। ডেট এক্সপায়ার হয় না, মেয়াদ উত্তীর্ণ হয়। আপনার পেমেন্টটা প্রত্যেক মাসে বা আপনি যে কত দিনের জন্য করবেন সেটা প্রত্যেক দিন বা প্রত্যেক মাস হিসেবে সেটা এক্সপায়ার হবে। এক্সপায়ার উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে সেটা কি হবে? এক্সপায়ার হবে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে আমাদের রেন্ট, বাড়ি ভাড়া। এক্সাম্পল লিখতে পারেন রেন্ট। আপনি 6 মাসের জন্য
বা 1 মাসের কথাই আমি ধরি, 1 মাসের জন্য আপনি অগ্রিম দিচ্ছেন। যদি আমি দিন হিসাব করি, প্রত্যেক দিনকে আমার তাহলে ভাড়া কাটবে না? যদি আমি দিন হিসাব করি, হ্যাঁ প্রত্যেক দিন তো আমি ব্যবহার করছি বাসাটা, তার তো একটা নির্দিষ্ট ভাড়া আছে। 1000 টাকা যদি মাসে হয়, তো একদিনের ভাড়া কত আসে তাহলে? 1 মাসের ভাড়া হচ্ছে 1000, তাহলে প্রত্যেক দিনের ভাড়া কত? 60% টাকা। স্যার বাসা 3000 করে দেন, তাহলে হিসাব করতে সুবিধা। আচ্ছা, আপনার বাসা ভাড়া 3000, তাহলে প্রত্যেক দিন আপনার কত টাকা করে হবে? 100 টাকা করে হচ্ছে। তো আপনি কি প্রত্যেক দিন লিখবেন জানুয়ারি 1 100 টাকা বাড়ি ভাড়া, জানুয়ারি 2 100 টাকা, জানুয়ারি 3 100 টাকা? নো, আপনার ভাড়া কাটছে, এটা আপনি বুঝতে পারছেন আপনার ব্যয় হচ্ছে, মানে আপনি একবারে 1 মাস পরে গিয়ে লিখবেন। তো এই যে সময়ের সাথে সাথে আমাদের একটা ভাড়া এক্সপায়ার হচ্ছে। আরেকভাবে হতে পারে ব্যবহারের সাথে সাথে, আরেকভাবে হচ্ছে থ্রু ইউজ, ব্যবহারের সাথে সাথে। ফর এক্সাম্পল, সাপ্লাইজ। আপনার কোম্পানি, আপনার অফিসে আপনি সাপ্লাইজ কিনছেন, পেপার, পেন, মনিহারি, বাংলা যারা পড়েছেন মনিহারি বা স্টেশনারিজ, এগুলোকে আমরা এখন সাপ্লাইজ বলি। আগে স্টেশনারিজ বলতাম, এখন সাপ্লাইজ বলি। তো এই সাপ্লাইজ আপনি রেগুলার বেসিসে ইউজ করছেন, কারণ না কারণ পেন্সিল লাগছে, ইরেজার লাগছে, পেপার লাগছে, প্রিন্টিং করছেন, ফটোকপি কালি শেষ হয়ে যাচ্ছে, প্রিন্টের কালি শেষ হচ্ছে, আপনি কি রেগুলার লিখবেন? না। মিস্টার এক্স ইরেজার নিয়ে গেছে আজকে, মিস্টার মঈন 2টা কলম নিছে, স্ট্যাপলার পিন শেষ, আজকে স্ট্যাপলার পিন 10 জন নিয়ে গেছে, লিখবেন ডেইলি? আপনি মাস শেষে লিখবেন আমার কত টাকার ইনভেন্টরি বা সাপ্লাইজ ছিল এবং এখন কত আছে। ওই মাঝখানে একটু আপনি বলবেন এটা আমার ব্যবহার হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? যদি তাই হয়, সেক্ষেত্রে ব্যবহারের সাথে সাথে আমার সাপ্লাইজ এক্সপায়ার হচ্ছে এবং মাস শেষে আমি বলছি এত টাকা আমার এক্সপায়ার। এটা হচ্ছে আমার জন্য প্রিপেড এক্সপেন্স। তাহলে আমাকে বলেন, আমার যে প্রত্যেক মাসে এক্সপায়ার, প্রত্যেক দিন যে আমার এক্সপায়ার হচ্ছে, প্রত্যেক দিন যে মেয়াদ শেষ হচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে না? খেয়াল করেন, অ্যাসেট কি কমে যাচ্ছে না? আপনার অগ্রিম ভাড়া আপনি বলছেন প্রিপেড রেন্ট, প্রত্যেক দিন আপনার ভাড়া কাটছেন, প্রত্যেক দিন আপনার সম্পদ কমে যাচ্ছে। আপনি কি লিখছেন এটা? না স্যার। লিখছেন তো না? না লেখার ফলে কি হচ্ছে, আমার অ্যাসেটটা কি বেশি থাকতেছে না? অবশ্যই স্যার। যে পেমেন্ট করার মানে ভাড়া 1 মাস হওয়ার আগ পর্যন্ত আমার কিন্তু এটা বেশি থাকছে। সো বেশি থাকা মানে হচ্ছে ওভার স্টেটেড, আমি বেশি লেখা দেখাচ্ছি। ওভার স্টেটেড, স্টেট মানে লেখা বা বলা বা অবহিত করা, আর ওভার মানে হচ্ছে বেশি। সো যতক্ষণ পর্যন্ত না আমি লিখছি ততক্ষণ তা অ্যাসেটটা ওভার স্টেটেড অবস্থায় থাকছে। আর কম থাকছে কোনটা? আন্ডার স্টেটেড থাকছে কোনটা? স্যার আমি যেটা ব্যবহার করছি। যেটা ব্যবহার করছি এক্সপেন্স, জি স্যার। আমার প্রতিদিন ব্যয় হচ্ছে কিন্তু আমি লিখছি না, আমি রেখে দিয়েছি যে 1 মাস পরে গিয়ে লিখবো। দ্যাট মিন্স আমার এক্সপেন্সটা কি থাকছে? আন্ডার স্টেটেড। এই পর্যন্ত বুঝেন নাই কারা? মানে অ্যাকচুয়ালি যারা বোঝার চেষ্টা করতেছেন আর কি। স্যার এটা তো একদিকে স্যার ভালো, একদিকে তো খারাপ হচ্ছে। তাছাড়া আমি আমার অ্যাকাউন্টসে দেখতেছি 1 মাস হওয়া পর্যন্ত আমি অ্যাকাউন্টসে দেখতেছি আমার সম্পদ হিসেবে আছে। এটা আপনার জন্য ভালো, আর খারাপ হচ্ছে দেখাচ্ছি না। এখন আপনি বলেন, যদি বাস্তবিক অর্থে চিন্তা করেন, আপনি কি মিথ্যা তথ্য দিচ্ছেন না? আপনি 29 তারিখ পর্যন্ত পেমেন্ট মানে খরচ রাখবেন, আপনি কিন্তু বলছেন আমার এগুলো খরচ হয়েছে, এটা কি ভুল তথ্য না? সো যদি ভুল তথ্যই হয়, আমার অ্যাকাউন্টিং উদ্দেশ্য কি ছিল? ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইথিক্স থেকে আমরা শিখে আসছিলাম। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, আর একটা কি জানো ছিল? আচ্ছা, তো যেহেতু ট্রান্সপারেন্সি মেইনটেইন করতে হবে, সঠিকটা আমাদেরকে প্রোভাইড করতে হবে, সেহেতু ভুলটা দেখানোর কোনো মানে আমাদের হয় না। যতক্ষণ না পর্যন্ত আমি এটা দেখাবো, আমার জন্য সম্পদটা বেশি দেখানো থাকবে এবং ব্যয়টা কম দেখানো থাকবে। এখন দেখেন, 1 মাস পরে আমি যখন 29 তারিখ পর্যন্ত আমার অ্যাসেটটা তাহলে কি থাকবে? যদি বেশি থাকে, দ্যাট মিন্স অ্যাসেট আমার ডেবিট থাকবে না। অবভিয়াসলি না।
অ্যাসেটটা কি থাকবে তাহলে? আচ্ছা 29 স্যার এখন তো আমার ওভার স্টেটেড ছিল না, এটা যদি অ্যাসেট বাড়ে কি হয়, ডেবিট অর ক্রেডিট? ডেবিট। দ্যাট মিন্স অ্যাসেট যদি বেশি অবস্থা থাকে তাহলে কি অবস্থায় আছে? ভালো করে বুঝেন, অ্যাসেট বাড়লে কি হয়? ডেবিট। তার মানে বেড়ে থাকলে কি অবস্থায় আছে? ডেবিট অবস্থায় আছে। ব্যয় কমলে কি হয়? ক্রেডিট। না না, ব্যয় করা আছে ক্রেডিট। খেয়াল করেন, এক্সপেন্স কমলে কি হয়? স্যার সব স্যার অ্যাসেটের সাথে তো আমার এক্সপেন্স আচ্ছা, ফর্মুলা আবার মনে রাখেন, অ্যাসেট এক্সপেন্স এক্সপেন্স আর কি যেন ছিল? রেভিনিউ না, ড্রয়িংস। তিনটাই যদি বাড়ে আমরা কি বলি? ডেবিট। আর তিনটাই কমলে ক্রেডিট। মানে এক্সপেন্স যদি কমে আমরা মানে কম দেখাই বা কমে যায় আমরা কি লিখি? ক্রেডিট। তাহলে কমে আছে সেটাকে আমরা কি বলবো? ক্রেডিট অবস্থায় আছে। বুঝতে পারছেন কিনা? অ্যাসেট ভালো অবস্থায় থাকলে ডেবিট, এক্সপেন্স কম অবস্থায় থাকলে ক্রেডিট। আপনার যখন মাস শেষ হয়ে গেল, আপনার যখন এক মাস শেষ, আজকে 30 তারিখ বা 31 তারিখ, আপনি বললেন যে আমার ভাড়া এক্সপায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে, ফাইন, এক্সপায়ার্ড হয়ে গেছে, আমার এক মাস শেষ। এখন আমি বলবো তার মানে আমার অ্যাসেটটা কমে গিয়েছে। হ্যাঁ এখন ক্রেডিট অ্যাসেট আমার কমে গেল না? এক মাস শেষ, আমি এখন লিখবো যে আমি এক মাস আমার বাসাটা ব্যবহার করেছি, আমার এক মাসের ব্যয় হয়েছে, আর ওই যে অগ্রিম দিয়েছিলাম এক মাসে ওটা আমি এখন 0 করে দিব। দ্যাট মিন্স 1000 টাকা। তখন যেহেতু আমার অ্যাসেটটা কমে যাবে, অ্যাসেট কমে গেলে আমি তাহলে কি লিখবো? ক্রেডিট। আর ব্যয়টা যেহেতু আমার বাড়বে কি লিখবো? ডেবিট। এই দুটো জিনিস আমাদের আসবে অ্যাডজাস্টিং এন্ট্রিজে। এই যে আমরা বাড়া কমাকে অ্যাডজাস্ট করছি আগেরটার সাথে, মাস শেষ হওয়ার পর আমি যেটাকে সমন্বয় করছি, এটাকেই আমরা বলছি অ্যাডজাস্টিং এন্ট্রিজ। বুঝতে পেরেছেন? এরকম করে কি স্যার ক্যাশ অ্যাকাউন্টস মিলাইতে হবে এখন বর্তমান জেনারেশনে? কারণ তো স্যার এখন অনেক আপডেট হয়েছে, এখন লেটেস্ট স্যার ইআরপি গুলোতে তো স্যার অটোমেটিক সিস্টেম। জি, অটোমেটেড সিস্টেমেই হয়, কিন্তু আপনি যখন ট্রেনিং এ যাবেন, আপনি যখন ইআরপিটা শিখবেন, আপনাকে তো কেউ শিখায়, মানে ওখানে গেলে আপনাকে ট্রেনিং একবার দিবে। আপনি যদি স্কিল গেইন করে যান তখন আপনাকে শিখতে হবে না। আপনি যদি এটা না জানেন, ওকে আপনি কাজ করতে হতে পারবেন, বাট স্টার্টিং আপনার শিখতে সময় লাগবে, আবার নতুন করে শিখতে। যারা অ্যাকাউন্টিং থেকে পারে, শিখে যায়, তাদের কিন্তু সময় লাগে না, এবং তাদেরকে বেশি প্রেফার করে কোম্পানি, বিকজ এক্সপিরিয়েন্স ম্যাটার্স। তো সেক্ষেত্রে খেয়াল করেন, আমরা যদি কোনো প্রিপেইড কোনো এক্সপেন্সকে আমরা অ্যাডজাস্টিং করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এক্সপেন্সকে কি করতে হবে? ডেবিট করতে হবে, এবং অ্যাসেটকে ক্রেডিট করতে হবে। বোর্ডে দেখতে পারেন, এক্সপেন্সকে আবার ডেবিট করতে হচ্ছে এবং অ্যাসেটকে ক্রেডিট করতে হবে। এখন আসলে আমরা एग्जांपल দিয়ে বুঝি, উইথ প্রপার एग्जांपल দিলে আপনাদের ইজি হবে। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে 4টা আইটেম আসে, এই 4টা আইটেমের মধ্যে ফিক্স 4টা বা 5টা। একটা হচ্ছে সাপ্লাইজ অথবা ইন্স্যুরেন্স, রেন্ট, আর হচ্ছে বিল্ডিংস বা ডেপ্রিসিয়েশন, নট বিল্ডিংস, ডেপ্রিসিয়েশন। কি কি বললাম? সাপ্লাইজ, ইন্স্যুরেন্স অথবা রেন্ট, না একটা মানে ইন্স্যুরেন্স অথবা রেন্ট, ইন্স্যুরেন্স, রেন্ট, ডেপ্রিসিয়েশন, নট বিল্ডিংস, ডেপ্রিসিয়েশন, অবচয়, ডেপ্রিসিয়েশন। জি এটাই, এক হচ্ছে সাপ্লাইজ, ইন্স্যুরেন্স, রেন্ট, ডেপ্রিসিয়েশন। আরো আসতে পারে বেশ কিছু, আমরা সেটা যখন করবো তখন আস্তে আস্তে দেখবো। এগুলো হচ্ছে বেসিক। মেজর ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আমরা প্রিপেইড এক্সপেন্স করে থাকি। ফার্স্ট ম্যাথটা দেখেন, ফার্স্ট ম্যাথে কি বলা আছে, এবং আপনারা জানুয়ারি 1 এর ট্রানজ্যাকশনটা আমাকে, জার্নাল এন্ট্রিটা আমাকে বলবেন।
বলেন স্যার দুইটা দিতে হবে জানুয়ারি 1 এর জার্নাল এন্ট্রিজ কি হবে মিস্টার রাপি? জানুয়ারি 1 এর জার্নাল এন্ট্রি কি হবে প্রিপেড ইন্স্যুরেন্স মিস্টার রাপি মিস্টার রাপি বলেন। মিস্টার রাপির টিচার জন রেডি হয়ে মিস্টার রাপি যদি না পারে আগে হাল ছেড়ে দিচ্ছে বলেন। মিস্টার রাপির পিছিয়ে যিনি আছেন, মিস্টার রাপির সামনে যিনি আছেন, আচ্ছা ঘটনা মিস্টার রাপির আশেপাশে কেউই পারতেছে না, ইনফ্লুয়েন্সটা কি করছে মিস্টার রাপি? দেখেন কোশ্চেনটা কি বলছে, এবিসি কোম্পানি 12 মাসের জন্য ইন্স্যুরেন্স পারচেজ করলো কত টাকা দিয়ে? 6 মাস। ক্যাশে করলো নাকি ক্যাশ ছাড়া? ক্যাশ কি লেখা আছে? পেইড লেখা না থাকা মানে হচ্ছে ক্যাশ, অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট না বলা মানে হচ্ছে ক্যাশে। দ্যাট মিন্স সে 12 মাসের জন্য ইন্স্যুরেন্স কিনলো। জার্নাল এন্ট্রিজ কি হবে? টাকা দিয়ে স্যার ইন্স্যুরেন্স 12 মাসের জন্য অগ্রিম কিনলো না, দ্যাট মিন্স আমার জন্য সম্পদ প্রিপেইড ইন্স্যুরেন্স লিখে নিতে পারেন। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট কত টাকা? 600 টাকা। আর কি চলে গেল? ক্যাশ ক্যাশ চলে গেল ক্রেডিট কত টাকা? 600 600 টাকা। এই ট্রানজাকশন বুঝতে অসুবিধা আছে কারণ? ভালো করে বুঝেন। আমি অগ্রিম ব্যয় করেছি প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম ব্যয় আমার জন্য কি সম্পদ না? কি সম্পদ না? আপনি যদি ইন্স্যুরেন্স প্রত্যেক মাসে মাসে দেন আপনার জন্য একটা ব্যয়, বাট আমি একবার 12 মাসের জন্য আমি দিয়ে দিয়েছি, তো আমার জন্য সম্পদ। সো প্রিপেড এক্সপেন্স দ্যাট ইজ প্রিপেড ইন্স্যুরেন্স আমার ডেবিট, আর ক্যাশ এখন দিয়ে দিয়েছি ক্রেডিট। সে বলছে প্রত্যেক মাসে মাসে আমার এক্সপায়ার হবে, ঠিক আছে? প্রত্যেক মাসে মাসে আমার জন্য ওটা ব্যয়টা এক্সপায়ার বা ব্যয়টা আমি বহন করব। তখন জানুয়ারি 31 তারিখ, এক মাস যখন শেষ, তখন আমার কত টাকা এক্সপায়ার হলো বলেন তো? 100 এক মাসের জন্য স্যার 50 টাকা এক মাসে আমার কত টাকা তাহলে এক্সপায়ার হলো? 50 টাকা 12 মাসে যদি আমার 600 টাকা হয়, এক মাসে কত? 50 আপনি ইয়েস 50 টাকা। 12 মাসে 600, এক মাসে 600 ভাগ 12, 50 টাকা আমার এক মাসে আমার ব্যয়, তাই না? আমার ব্যয় হচ্ছে, সো এক্সপেন্স হচ্ছে। আমাদের ফর্মুলা কি ছিল প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে? ডেবিট হবে কোনটা? এক্সপেন্স এক্সপেন্স ডেবিট হবে, আর ক্রেডিট হবে অ্যাসেট। সো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার যখন প্রত্যেক মাসে কেটে যাচ্ছে, তখন আমার এক্সপেন্স হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা আমার ব্যয় না? প্রত্যেক মাসে আমি বলছি আমার ইন্স্যুরেন্স হচ্ছে কি হবে? ডেবিট হবে, ডেবিট আর সম্পদ কমে যাবে। ফার্স্ট ট্রানজাকশনে আমার সম্পদ কোনটা? সম্পদ হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ কোনটা? প্রিপেড ইন্স্যুরেন্স। সেজন্য 31 তারিখে আমার প্রিপেড ইন্স্যুরেন্সটাকে আমি ক্রেডিট করব। এটা সিম্পল ফর্মুলার মাধ্যমে মনে রাখবেন, অঙ্ক করতে ইজি হবে। ক্রেডিট। এখন বলেন কত টাকা? যেতে এখানে আমরা স্যার ইন্স্যুরেন্স 50 টাকা, প্রিপেড ইন্স্যুরেন্স 50 টাকা। 50 টাকাই। এরপর আপনি যখন ফেব্রুয়ারি 28 করবেন, তখন তখনও এই সেম এন্ট্রি দিবেন, সেম অ্যামাউন্ট দিবেন। আচ্ছা 100 টাকা নাই 50 কারণ ডেবিট না, যোগ করবো না তো আমি। ও আচ্ছা মাসেরটা মাসে শেষ, আবার সামনের মাস যখন আবার শেষ হবে
সেম এন্ট্রি দিব, সেম 50 টাকা আমি চার্জ করব। বুঝতে পেরেছেন? তাহলে স্যার হিসাব কিভাবে বুঝবো স্যার আমার আর কত টাকা বাকি আছে? তো 31 তারিখে ট্রানজাকশন কোন স্যার আমি অ্যাডভান্স তো 12 মাসের জন্য দিয়ে দিয়েছি, প্রতি মাসে কাটতেছি। আপনি তো দেখলেই বুঝবেন। কিন্তু আমি তো এটা প্রতি মাসে করতেছি না, আমি তো বছর শেষে করবো না। জার্নাল এন্ট্রি আপনি বছর শেষে করছেন? না, এখানে তো আমি রেগুলার করতেছি, কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কে আমি রেগুলার চেক দেবো। মান্থলি একটা চেক আপনাকে দিতে হয়, না হয় পরবর্তী স্টেটমেন্ট আপনার কোম্পানির জন্য মান্থলি একটা চেক দিতে হয়, কিন্তু আপনি ইউজারদের জন্য বছরে একবার করেন অথবা বছরে 3 মাস পর পর একবার করেন। আর নিজের জন্য প্রত্যেক মাসে ট্রানজাকশন আপনার হিসাব দিতে হয়, আপনি ইন্টারনাল অডিটরকে প্রত্যেক মাসে চেক দিতে হয়। ঠিক আছে স্যার 31 তারিখে ট্রানজাকশন 31 তারিখ প্রিপেড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি ফর্মুলা কি? মাসের শুরুতে যে অ্যাডভান্স করছে শেষে কাটতে হবে না। এক্সপ্রেস ফর্মুলা কি? এক্সপেন্স ডেবিট আর অ্যাসেট ক্রেডিট, এটা ফর্মুলা মুখস্থ রাখবেন। স্যার কোনটা ক্ষেত্রে? প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি ফর্মুলা হচ্ছে এক্সপেন্স ডেবিট এবং অ্যাসেট ক্রেডিট করতে হবে। এটা হচ্ছে আমার জন্য ব্যয়, আমি ইন্স্যুরেন্স দিচ্ছি প্রতি মাসে, এটা আমার ইন্স্যুরেন্স হচ্ছে আমার ব্যয় অ্যাকচুয়ালি, সো এটা আমার জন্য ডেবিট হচ্ছে। এবং ফার্স্ট ট্রানজাকশনে আমার যেটা সম্পদ ছিল সেটাকে আমি এখন সম্পদ ক্রেডিট করে দিচ্ছি। সম্পদ কমে যাচ্ছে, আমার সম্পদ যেটা ছিল অ্যাসেট, যেন 1 তারিখে বলছি 1 মাস যখন এক্সপায়ার হচ্ছে আমি সেটাকে আমার কমে যাচ্ছে না, সম্পদ কি কমে যাচ্ছে না? জি স্যার। ব্যয় হচ্ছে, সেই জন্য সম্পদকে আমি ক্রেডিট করছি এবং ব্যয় বাড়ছে। মাসে মাসে দিতে তো কোনো ব্যাপার না। আর একটু সিম্পল এক্সাম্পল দেখেন, মনে করেন আপনি সাপ্লাইজ কিনেছেন অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ আপনি সাপ্লাইজ পারচেজ করলেন 2500 টাকা। নরমাল যাবে সাপ্লাই হিসেবে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। সাপ্লাইজ পারচেজ করলেন 2500 টাকা, কবে? অক্টোবর 1 তারিখ। জার্নাল এন্ট্রি কি দিবেন? সাপ্লাই সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ডেবিট। ক্যাশে কিনেছেন, তাহলে কি দিবেন? সেটা 3 মাস অবশ্যই হচ্ছে না। অবচয় কিসে? না ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স না, এক্সপেন্স ব্যয় করছেন প্রত্যেক মাসে কিনছেন। তো আজকে আপনি অক্টোবর 1 তারিখে সাপ্লাই কিনলেন 2500 টাকা, এক্সপেন্স হবে কি লিখবেন? মানে 1 তারিখে কি লিখবেন? সাপ্লাইজ হিসাব, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ চলে গেল আজকে। এটা তো আমি একবারে কিনছি, এখন প্রত্যেক মাসে কিনছি না, তাহলে তো আমার যে স্টেটমেন্ট এটাই তো থাকবে। মাসের শুরুতে কিনলেন না, আজকে শুরুতে তাহলে তাহলে কি হবে? জানার বিষয় যদি আমার তো একই system। মানে আজকে 1 তারিখ, আজকে কি কি জার্নাল দিবেন? আজকে আমার Supply সাপ্লাইজ ডেবিট যেরকম ক্যাশ ক্রেডিট, ক্যাশ চলে গেল না। ওকে, 31 তারিখে, অক্টোবর 31 তারিখ আপনি দেখলেন আপনার সাপ্লাইজ তো 2500 দিয়ে কিনলেন, আজকে আপনার হাতে আছে 1500 টাকা, মানে 1500 টাকা সাপ্লাইজ। অবশ্যই 500। অবশ্যই তাহলে সাপ্লাইজ কোনো সম্পদ না, এটা ব্যয়। স্কেল, পেন্সিল, ইরেজার সম্পদ, না পেনের কালি, প্রিন্টারের কালি, পেপার, আচ্ছা তাহলে তাই না? এক্সপেন্স আমার তো আমার এখন আমি দেখলাম মাস শেষে আমার হাতে আছে মাত্র 1500 টাকার সাপ্লাই, 1000 টাকা কই গেল? 1000 টাকার প্রোডাক্ট আমি ব্যবহার করে ফেলেছি। So, এই যে 1000 টাকার প্রোডাক্ট ব্যবহার করলাম, এটা কি আমার ব্যয় না? ব্যয় না? আচ্ছা, এখন যদি সেটা ব্যয় হয় বা আমি সেটাকে বলি সাপ্লাইজ ইউজড, কত টাকা সাপ্লাই আমি ইউজ করেছি? তো এখন অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমি দিব আমি সাপ্লাই ব্যবহার করেছি 1000 টাকা, দ্যাট মিন্স সাপ্লাইজ ইউজড 1000, অথবা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1000 টাকা, আর ক্রেডিট করব সাপ্লাই সম্পদ, সাপ্লাইজ আনইউজ সাপ্লাইজ, সেটা আমি ইউজ করিনি, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। মানে আমরা যত ইউজ করছি ওর উপরে আমি এক্স্যাক্টলি। মাথায়